প্রথমে আলোচনা করব বাংলাদেশ কেন মক্কা চুক্তিতে জয়েন দেওয়া উচিত। আপনারা জানেন যে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান মিলে যে চুক্তিটি হয়েছে মক্কা চুক্তি, সেখানে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে। এটা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ যদি এখানে জয়েন দেওয়ার সুযোগ হয় বা জয়েন দিতে পারে, সেই ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টা আসছে, একটা নিরাপত্তা পাবে, সামরিক সুরক্ষা পাবে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে অনেক ধরনের অর্থনৈতিক অপরচুনিটিস তৈরি হতে পারে ইন ফিউচারে। আপনারা জানেন যে মিডল ইস্টের সাথে বাংলাদেশের একটা গভীর সম্পর্ক রয়েছে। সেটা হচ্ছে মিডল ইস্টের যতগুলো কান্ট্রি রয়েছে, বাংলাদেশের প্রায় 70 থেকে 80 লাখ, তারও বেশি মানুষ এখানে কর্মসংস্থানের উদ্দেশ্যে রয়েছে। এবং আপনারা জানেন যে আমি এই ক্ষেত্রে বাংলাদেশের যে বর্তমান ফরেন পলিসি, স্পেশালি মিডল ইস্টের ব্যাপারে আমি অনেক ক্ষেত্রে খুবই অ্যাগ্রি করি। সেটা হচ্ছে কিছুদিন আগেও জানেন যে আপনারা বাবল মান্দেব এরিয়াতে, লোহিত সাগরের যে বাবল মান্দেব এরিয়া, পাশাপাশি হচ্ছে ইয়েমেনের এই পার্শ্বটা সামনের অংশ, স্ট্রেট অফ আদেন, এই জায়গাগুলোতে জাহাজ চলাচলের জন্য প্রায় 14টা দেশ মিলে ইনক্লুডিং সৌদি আরবিয়া একটা কোয়ালিশন গঠন করেছিল, সামরিক কোয়ালিশন, শুধুমাত্র এই জায়গা দিয়ে যাতে নিরাপদে জাহাজ চলাচল করতে পারে। তো তখন এই সৌদি আরব যখন বাংলাদেশকে ইনভাইট করে, বাংলাদেশ ইনস্ট্যান্টলি এই কোয়ালিশনে জয়েন দেয়, এবং এটাই হওয়া উচিত। আপনারা জানেন যে সৌদি আরবের যে কান্ট্রি, তাদের এখানে আমাদের এত ম্যান পাওয়ার, আসলে এইখানে দ্বিতীয়বার চিন্তা করার কোনো সুযোগ নেই। আপনারা জানেন সৌদি আরব সহ মিডল ইস্টের যে কান্ট্রিগুলো বা ওই দেশের নাগরিকগুলো, তারা কিন্তু আসলে অনেক আর্থিকভাবে সচ্ছল মানুষ। এইখানে আসলে তাদের সিদ্ধান্তে আপনি যদি গড়িমসি কোনো অ্যাপ্রোচ দেখান, এটা নিঃসন্দেহে তারা ভালোভাবে নেবে না। এটা আমাদের জন্য উল্টো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো প্রথমেই যে কোয়ালিশনটা গঠন হয়েছিল, যে লোহিত সাগরের বাবল মান্দেব এরিয়াকে নিরাপদ করার জন্য, এখানে বাংলাদেশ কিন্তু প্রথম শুরুতেই রাজি হয়ে গিয়েছিল। এটা কিন্তু খুব ভালো একটা অ্যাপ্রোচ ছিল। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ মক্কা এগ্রিমেন্টে আগ্রহ প্রকাশ করেছে, এটাও নিঃসন্দেহে একটা ভালো পজিটিভ একটা দিক। যদি এখানে একটা ঝুঁকি রয়েছে, আপনাদের গত 2টা ভিডিওতে আমি বারবার বলেছিলাম যে এইখানে যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয়, সেই ক্ষেত্রে এই চুক্তিতে যারা আসবে, মিলিটারিকে একটা ম্যান পাওয়ার হিসেবে এখানে ব্যবহার হতে পারে। মিডল ইস্টের এই যে এরিয়াটা, এই যুদ্ধে যে জায়গাটা, এখানে মিলিটারিকে একটা ম্যান পাওয়ার হিসেবে ইউজ করা হতে পারে। বিভিন্ন বিশ্লেষণ থেকে এটা জানা যাচ্ছিল। তো এটা সত্য, কিছু ঝুঁকি রয়েছে, কিন্তু তার চাইতেও মনে হচ্ছে যে এখানে আসলে অপরচুনিটিটা অনেক। এখন বাংলাদেশের পক্ষ থেকে যদি একটা প্রপার অ্যাপ্রোচ দেখানো হয় বা মক্কা চুক্তিতে ঢোকার সুযোগ হয়, ভবিষ্যতে হয়তোবা অনেকগুলা অর্থনৈতিক যে অপরচুনিটিস, এটা হয়তোবা খুলে যেতে পারে। তো মোটামুটি এই হচ্ছে আলোচনা যে আসলে কেন জয়েন দেওয়া উচিত। দ্বিতীয়ত আসি আমেরিকা এবং ইরানের ব্যাপারে। আপনারা জানেন যে এই মুহূর্তে সরাসরি পাল্টা আক্রমণের ঘটনা খুবই কম ইরান এবং আমেরিকার মধ্যে। সবচেয়ে যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে অর্থনৈতিক প্রেশার। এবং গত 24 ঘন্টা ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে বলা হলো ইরানকে ফাইনাল ওয়ার্নিং দেওয়া হচ্ছে আলোচনার টেবিলে বসার জন্য, এবং এটা ফাইনাল ওয়ার্নিং। তো এইখানে দেখেন চায়নাও কিন্তু অলরেডি জড়িত। চায়না যেটা বলল, এই ধরনের ফাইন্যান্সিয়াল স্যাংশন বা ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেমে কোনো ধরনের কোনো কিছু ঘটানো, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। চায়না কিন্তু এটাকে কোনোভাবেই সমর্থন করতেছে না। অলরেডি চায়নার পক্ষ থেকে বিভিন্ন ধরনের রিয়াকশন দেখানো হয়েছে। পাশাপাশি হচ্ছে জানেন যে ইরানও আসলে খুব যে বেশি বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখছে, বিষয়টা মানে এমন না। তারা অলরেডি প্রস্তুত, তারা জানে কিভাবে সারভাইভ করতে হয়, এটা অলরেডি বলেছে। এবং ইরানের পক্ষ থেকে যেটা অলরেডি বলা হচ্ছে, যদি এই স্যাংশনে কোনো দেশ জড়িত হয়, ওই দেশও আমাদের শত্রু, তাদেরকে সরাসরি অ্যাটাক করব, যেটা আমি গত ভিডিওতেও বলেছিলাম। এদিক দিয়ে আপনারা জানেন যে পাকিস্তানের পক্ষ থেকে আসিফ মনির সেখানে ইরানে গিয়ে এখানে একটা আলোচনা চলতেছে কিভাবে
আবার পুনরায় ওই আগের যে একটা MOU সাইনিং হয়েছিল, যুদ্ধের একটা চুক্তি হয়েছিল, ওইখানে কিভাবে ফিরিয়ে আনা যায় ইরানকে, ওইটার ব্যাপারে পাকিস্তানের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল ওখানে যায়। যদিও এটা বলা হচ্ছে, পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে মূলত এখানে যাওয়ার কারণটা হচ্ছে ইরানের যে দাবি দেওয়া এটাকে প্রপারলি আমেরিকার কাছে তুলে ধরা, যাতে আমেরিকা এটা মেনে নেয়। তো দেখা যাক কি হয় এই পরিস্থিতি। তবে এখন যেটা ধারণা করা হচ্ছে যে একটা বড় ধরনের অর্থনৈতিক স্যাংশন বা ব্যবস্থা আমেরিকার পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে নেওয়া হবে। দেখা যাক এখন পরিস্থিতি কোন দিকে দাঁড়ায় এবং এই স্যাংশনের যে মাত্রাটা এটা কীরকম হয়। তারপরে আরেকটা বিষয়ে আপনাদের আসি, আরেকটা ফ্রন্টের ব্যাপারে, সেটা হচ্ছে তুরস্ক এবং ইসরায়েল। আপনারা জানেন যে সিরিয়ার সাউদার্ন এরিয়াতে, ঠিক ইসরায়েলের কাছাকাছি জায়গায় কিছুদিন আগে ইসরায়েল তুরস্কের সামরিক উপস্থিতিকে লক্ষ্য করে এখানে বিমান হামলা চালায়। এইটা নিয়ে মোটামুটি এখন দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা চলতেছে। গত 24 ঘন্টায় বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন ভিডিও থেকে যেটা বোঝা যাচ্ছে, এখানে সিরিয়াতে তুরস্কের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সামরিক উপস্থিতি, মিলিটারি ইকুইপমেন্ট আরও বেশি জড়ো করা হচ্ছে, এদিক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো বলা হচ্ছে হয়তোবা একটা খারাপ পরিস্থিতি ওখানেও তৈরি হবে। এবং তুরস্ক যেটা হচ্ছে, তুরস্কের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা এনিহাও এটা করব, এই ধরনের আচরণ তুরস্কের সামরিক উপস্থিতিতে এয়ার স্ট্রাইক এটার প্রতিহত আমরা যে কোনোভাবেই হোক আমরা করব, তুরস্কের পক্ষ থেকে এটা বলা হচ্ছে। যদিও এখানে অনেক ক্যালকুলেশন, আমি গত ভিডিওতে বলেছিলাম যে আপনারা জানেন যে তুরস্কের সাথে আমেরিকার একটা সামরিক বিভিন্ন ধরনের চুক্তি রয়েছে। আপনারা জানেন যে আমেরিকার বিভিন্ন অস্ত্র তুরস্কে দেওয়া হয়। সেই ক্ষেত্রে আপনারা এই মুহূর্তে আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আমেরিকা কিন্তু নীরব। তুরস্ক এবং ইসরায়েলের যুদ্ধের ব্যাপারে আমেরিকা এখানে চুপচাপ, কারণ আমেরিকার সাথে তুরস্কের একটা সামরিক লেনদেন রয়েছে আপনারা জানেন। পাশাপাশি হচ্ছে ইসরায়েল তো আমেরিকার ঘনিষ্ঠ এলাই। তো সেই ক্ষেত্রে আমেরিকা এখানে নীরব। তবে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। তবে এখন পর্যন্ত গত 24 ঘন্টায় যেটা দেখা যাচ্ছে যে তুরস্ক সিরিয়ার ওই সাউদার্ন এরিয়াতে এইখানে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। ইসরায়েল থেকেও বিভিন্নভাবে হুমকি আসছে যে আমরা এটা কোনোভাবেই সহ্য করব না। সিরিয়ার ওই যে এরিয়াটাতে, ওইখানে সাউদার্ন এরিয়াতে আমরা তুরস্কের কোনো ধরনের আগ্রাসন বা কোনো কিছু মেনে নিব না, যেটা ইসরায়েলের পক্ষ থেকেও বলা হচ্ছে। তো মোটামুটি এই হচ্ছে আপডেট। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।